আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মুখোমুখি আজকের অনুষ্ঠানে অতিথি আবৃত্তির বিশিষ্ট শিক্ষক উৎপল কুণ্ডু। তাঁর সঙ্গে কথা বলেছেন ডাক্তার পার্থপ্রতিম পান। আজ শুনবেন এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আপনার আগের কথার রেশ ধরে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, এবং আপনি প্রায় বলেন, আপনার একটা বক্তৃতাও আছে যে আবৃত্তি ধ্বনির শিল্প। এই ধ্বনিময়তা ব্যাপারটা একজন যিনি আবৃত্তি শিখছেন, যিনি নিজেকে গড়ে তুলবার চেষ্টা করছেন, তিনি কিভাবে রপ্ত করতে পারেন, কিভাবে বুঝতে পারবেন যে তার আবৃত্তি ধ্বনিময় হয়ে উঠছে কি উঠছে না? খুব ভালো প্রশ্ন। আবার সেই সঙ্গীতের শরণাপন্নই হতে হচ্ছে, কারণ শুধু ধ্বনির শিল্প যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু যন্ত্রসঙ্গীত, যেখানে কথা নেই, শুধু ধ্বনি দিয়েই সব কিছু হয়। আমি ওইখানটা থেকেই শুরু করব। আচ্ছা, এটা নিশ্চয়ই অনেকেরই জানা আছে আপনাদের যে একজন সেতার শিল্পী বা সরোদ শিল্পী অনুষ্ঠান শুরুর আগে বা অনুষ্ঠান শুরুর সময়ে ওই তারে একটা একটা করে স্বর তোলেন। হয়তো সা 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 সা, নি 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 নি, গা গা গা, ওই যে বারবার স্ট্রিংয়েতে আঘাত করছেন এবং বারবার ওই স্বরটা তৈরি করছেন, আসলে দেখে নিচ্ছেন যে ধ্বনিটা ঠিক আছে কিনা। এই হচ্ছে ধ্বনি। এবং যখন সেটা স্ট্রিংয়ে হচ্ছে আমরা তো তাকে ধ্বনি বলেই চিনি, তাতে আমাদের কোনো অসুবিধা হবে না বুঝতেও। কিন্তু আমরা যখন আবৃত্তি করব তো কথা বলবো, কবিতার লাইন বলবো, তো এর মধ্যে ধ্বনিটা কোথায়? প্রশ্নটা বোধহয় সেই দিকেই ছিল তোমার। হ্যাঁ, একদম। আচ্ছা, আমরা তো স্ট্রিংয়ে তুলি না। আমরা ধ্বনি বলতে কি বুঝি না, আমরা পড়বার সময়ে পড়ি বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আর ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যেই বললাম তখন সেটা হয়ে গেল ধ্বনি। তাহলে আমাদের কাছে ধ্বনি কিন্তু স্ট্রিংয়ে তোলা আওয়াজ নয়, আমাদের কাছে ধ্বনি হচ্ছে সেই বর্ণগুলোর ধ্বনি রূপান্তর, মানে বর্ণ থেকে ধ্বনি হয়ে গেল। তাই ধ্বনিগুলো আমরা উচ্চারণ করব। এইখানেই বুঝে নিতে হবে যে ধ্বনিটা সেখানে কিভাবে প্রতিষ্ঠিত হবে। তাহলে প্রথম দেখতে হবে যে আমরা যা কিছু প্রকাশ করি আমাদের কণ্ঠ দিয়ে করি, তারপর তো উচ্চারণ আসবে। কণ্ঠ দিয়ে যখন করি আমাদের চর্চার ভেতরে আমাদের কণ্ঠের অনুনাদটা তৈরি করার একটা ভূমিকা থাকে। সেই অনুনাদ কোথা দিয়ে কিভাবে হচ্ছে আমরা শারীরিকভাবে বুঝে নিয়ে তারপরে প্রথম যখন অনুনাদটাকে আমরা চিনতে শিখি কানে, তখন কি করা হয় না, এই ভেতরে দেখি একটা অনুরণন হচ্ছে। এবার মুখটা খুলে দিলে তখন দেখো দেখিনি এই তানপুরার আওয়াজ বলে মনে হচ্ছে কিনা। তো এই হচ্ছে আমাদের অনুনাদ। এই অনুনাদ আমাদের স্বরে বসাতে হবে। স্বরে বসানো মানে কি, স্বরধ্বনি আমাদের যেগুলো আছে অ আ ই উ, এইগুলো যখন আমরা বলবো আ আ ই ই, গান গাইছি না, কবিতাই বলবো গো, আ ই, এইখানে পরিপূর্ণ অনুনাদটা গলায় আগে আসতে হবে। এইবারে যখন আমরা ব্যঞ্জন ধ্বনি বলবো, ব্যঞ্জন ধ্বনি কিন্তু একা একা উচ্চারিত হয় না, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরের ধ্বনি যুক্ত হয়, তবে সেটা উচ্চারণ করতে পারি। তাহলে যদি স্বরের যে ধ্বনি আমি বলছি, আ বলি, এ বলি, ই বলি, তার অনুনাদটা যদি ঠিক থাকে, তার অনুরণনটা যদি ঠিক থাকে, তাহলে এবার আমি পয় বলি, ফয় বলি, কয় বলি, ক্ষয় বলি, নয় বলি, তাতে কিন্তু ওই অনুরণনটা হতে থাকবে। এইটা হচ্ছে ধ্বনিটা তৈরি করার প্রথম কাজ, যে আমি যখন বলবো তখন তার ভেতরে ধ্বনিটা বাজবে। শুধু শুদ্ধ উচ্চারণ হলে হবে না, ধ্বনিটাকে বাজতে হবে। আমি একটা ছোট্ট যদি 2 লাইনের উদাহরণ দিই তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। আমি রবীন্দ্রনাথের বিজয়ী কবিতার থেকে একটু বলছি, পূরবী কাব্যগ্রন্থে। তখন তারা দৃপ্ত বেগের বিজয় রথে ছুটছিল বীর মত্ত অধীর রক্তধূলির পথ বিপথে। তখন তাদের চতুর্দিকেই রাত্রিবেলার প্রহর যত স্বপ্নে চলার পথিক মতো
মন্দগমন ছন্দে লুটায় মন্থর কোন ক্লান্ত বায়ে, বিহঙ্গ গান শান্ত তখন অন্ধ রাতের পক্ষ ছায়ে। এই এত আস্ফালন কিচ্ছু দরকার নেই, কারণ রবীন্দ্রনাথকে ছন্দে বেঁধে দিয়েছেন, সেই ছন্দই সব কথা বলবে। ছন্দ কখনোই একটা ব্যাকরণ কিংবা কেবল একটা সাজসজ্জা নয়, ছন্দ হচ্ছে কবিতার প্রাণ। ছন্দ দিয়েই কবিতার প্রাণটা প্রতিষ্ঠিত হয়। আমি 4 লাইন কি 2 লাইন এখান থেকেই বলছি, এখন দেখা যাক কিভাবে হয়। তখন তারা দৃপ্ত বেগের বিজয় রথে ছুটছিল বীর মত্ত অধীর রক্তধূলির পথ বিপথে। তখন তাদের চতুর্দিকেই রাত্রিবেলার প্রহর যত, স্বপ্নে চলার পথিক মতো মন্দ গমন ছন্দে লুটায় মন্থর কোন ক্লান্ত বায়ে, বিহঙ্গ গান শান্ত তখন অন্ধ রাতের পক্ষ ছায়ে। মশাল তাদের রুদ্র জ্বালায় উঠল জ্বলে, অন্ধকারের ঊর্ধ্বতলে বন্ধী দলের রক্ত কমল ফুটল প্রবল দম্ভ ভরে। দূর গগনের স্তব্ধ তারা মুগ্ধ ভ্রমর তাহার পরে। কাব্য কি করে থাকে? ধ্বনি যদি ঠিক থাকে, ছন্দে যদি আমি প্রকাশ করতে পারি যেটা প্রকাশ করতে চাইছি, কাব্য তো স্বাভাবিকভাবেই চলে আসবে। আর আগের যেটা শোনাচ্ছিলাম, এই যে প্রশ্নটা ছিল তখন, নাটক কি করে আসে, বেশি নাটকীয় তো হয়ে যাচ্ছে। ধ্বনি হচ্ছে এই ব্যাপার। রবীন্দ্রনাথের কবিতায় তো ধ্বনির ছড়াছড়ি, পরবর্তী কবিরাও যে ধ্বনি নিয়ে লেখেননি তা নয়। জয় গোস্বামী যেমন লিখেছেন অনেক কবিতায় ধ্বনির। তবু আমি এটা উপস্থাপন করার জন্য এটা রবীন্দ্রনাথেরই অন্য একটা জায়গা থেকে শোনাই, লীলা সঙ্গিনী কবিতার। নদী কূলে কূলে কল্লোল তুলে গিয়েছিলে ডেকে ডেকে, বনপথে আসি করিতে উদাসী কেতুকীর রেণু মেখে। বর্ষা শেষের গগন কোনায় কোনায় সন্ধ্যা মেঘের পুঞ্জ শোনায় শোনায়, নির্জন ক্ষণে কখনো অন্য মনায় ছুঁয়ে গেছো থেকে থেকে, কখনো হাসিতে কখনো বাঁশিতে গিয়েছিলে ডেকে ডেকে। এখানে ধ্বনি কেমন বারবার ঘুরে ঘুরে আসছে, এইটা মহিতলাল মজুমদার এই স্তবকটাকে ধ্বনিমণ্ডল বা ছন্দমণ্ডল বোঝানোর জন্য ব্যবহার করেছিলেন। তো এই হচ্ছে ধ্বনির ব্যাপার। ধ্বনি করতে হলে আগে প্রত্যেকটা ধ্বনির মানে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির ধ্বনিগুলোকে ভালো করে গলায় অনুশীলন করে আদায় করে নিতে হবে, তাহলে কবিতার ভেতরে যেভাবে আমি তাকে ব্যবহার করতে চাইছি ব্যবহার করতে পারবো। কিন্তু এইটা তো মানে ঝপ করে বুঝে নিলাম মাথায় আর করে দিলাম এ করে হয় না। মানে কিছু কিছু জিনিস আছে যা পরিশ্রম করে অর্জন করতে হয়, নিরন্তর অভ্যাস। হ্যাঁ, যেমন একজন ক্লাসিক্যাল গানের শিল্পী যতই বুঝে যান সব কিছু, যদি তিনি 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা রেওয়াজ না করেন তাহলে তার গলায় কিছু খুলবে না, আসবেই না কিছু। আমাদের এইগুলো ক্লাসিক্যাল গানের শিল্পীদের অর্ধেক সময়ও হোক, 4 ঘন্টা 3 ঘন্টা হোক, তবে গলায় উঠবে, নাহলে কিন্তু উঠবে না। মানে আমি অবসর মতন একদিন সপ্তাহে সময় পেলাম, খানিকক্ষণ খুব ঘষে নিলাম, এ দিয়ে কিন্তু এই জিনিস হবে না। আমি ঠিক উল্টো প্রশ্নটা করি, হুম, যে আবৃত্তিতে মেধার ভূমিকা বা মননশীলতার চর্চার কি জায়গা আছে? ও, তোমার সব প্রশ্নগুলি এত চড়া চড়া, ছোট করে কিছু বলা যাবে না। আচ্ছা, মেধা লাগে না এমন কোনো কাজ তোমার জানা আছে? মানে বিশেষ করে সৃষ্টিমূলক কাজ, কিছু গঠনমূলক কাজ, মেধা ছাড়া কিছু হয় না। এটা একটা মারাত্মক ভ্রান্ত ধারণা। যারা মনে করে যে আবৃত্তিকারের কোনো মেধার দরকার নেই, কারণ যা করবার তো কবি করে দিয়েছেন, সে তো শুধু আওড়ে দেবে, এর চেয়ে ভুল ধারণা আর হয় না। কারণ আবৃত্তি শিল্পী একটা ব্যক্তি, সেই ব্যক্তির তো একটা নিজস্বতা আছে, সেটা তার আবৃত্তিতে আসবে। কবি যতই ভালো লিখে থাকুন, ও লেখা ও পাতাতেই পড়ে থাকবে। যে আবৃত্তি করছে তার আবৃত্তির ভেতরে কিছুই আসবে না যদি তার না মেধা থাকে। এখন মেধাই সব কিছু পরিচালিত করে। আমি গলা তৈরির কথা বললাম, ধ্বনি তৈরির কথা বললাম, এগুলো পরিশ্রমের কাজ ঠিকই, কিন্তু কেউ যখন একটা কিছু রূপ দিতে যাবে, তার যদি কল্পনা শক্তি না থাকে, তার মাথা যদি না কাজ করে, এই কথা সব শিল্পে সবাই বলেছেন। হ্যাঁ, চিত্রশিল্পীরা, ভাস্কর্যের লোকেরা যেমন বলেন যে আমরা তো হাত দিয়ে আঁকি না, মাথা দিয়ে আঁকি। এই কথা সঙ্গীত শিল্পীরাও বলেছেন, গলা দিয়ে তো গান হয় না, গান মাথা দিয়ে হয়। তো আবৃত্তিও মাথা দিয়েই করতে হবে, মেধার ভূমিকা সেইখানেই। আর একটা কথা, যে প্রচলিত একটা ধরন আছে, সকলেই মনে করে যে আবৃত্তি মানে এরকম করে বলা, একটা ধরন এরকম করে বলা, একটু তফাতের থেকে ওর থেকে তার একটু তফাত হবে, ওই ধরনটা ধরে নিতে পারলেই কবিতা আবৃত্তি হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত আমরা কোনো আবৃত্তি শিল্পীর কাছ থেকে
নতুন কোনো একটা রাস্তা, নতুন কোনো দিশা পাবই না যদি না তার মেধা থাকে। কাজে মেধা সর্বত্রই খুব প্রয়োজনীয়। একটা প্রশ্ন করি যে এখনকার সময় তো খুব যান্ত্রিক সময়ে আমরা বাস করছি এবং আমাদের জীবন এতটাই আমরা নিজেদের পেশায় বা অন্যান্য ক্ষেত্রে ব্যস্ত যে কাব্যময় জীবন কাটাবার উপায় আমাদের নেই আজকাল। তাছাড়াও অনেক মানুষের কবিতার বোধটাও তৈরি হওয়ার সুযোগ থাকে না। তাহলে এই যান্ত্রিক সময়ে একজন আবৃত্তি শিল্পী নিজেকে কি করে গড়ে তুলবেন এই কঠিন সময়ে? এটা অনেক কিছু জড়িয়ে দিলে একটা প্রশ্নের ভেতরে, কিন্তু আমার একটাই সাপাট উত্তর হতে পারে, সেটা হচ্ছে যার নিজেকে তৈরি করার সময়ই নেই, এত ব্যস্ত, তো তার আবৃত্তিটা করবার দরকার কি? তিনি অন্য কিছু করুন না, পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ আছে। আর ওই যে একটা বললে যে যার মধ্যে কাব্য নেই, এরকম কাব্যবোধ নেই, হ্যাঁ কাব্যবোধ। এখন দেখো, আমি কিন্তু মনে করি যে কাব্যবোধ, সঙ্গীতবোধ এগুলো জন্মাবধি হয়তো কিছু থাকে। আমাদের যারা মানসিক ডাক্তার বা যারা ব্রেন নিয়ে কথা বলেন, তারা কিন্তু বলেছেন যে ব্রেনের কিছু কিছু সেল আছে, যে সেলগুলো জন্মাবধি যদি না থাকে তাহলে তার কিন্তু ওইটা হবে না। এইটা আমি পরিষ্কার করে বলতে পারবো না, সেটা মনস্তত্ত্ববিদরা পারবেন। কিন্তু আমি একটা জিনিস বুঝি যে যে বোধ নিয়ে মানুষ জন্মায় এবং যতটুকু নিয়ে জন্মায়, অনুশীলনের মধ্যে দিয়ে, পড়াশোনার মধ্যে দিয়ে সেই বোধকে বহুদূর প্রসারিত করা যায়। আমি নিজের কথাই বলতে পারি যে আমার একটা জিনিস ছিল ছেলেবেলায়, কেউ কেউ হয়তো বলবেন যে ওই তো তার মানে আপনার কাব্যবোধ ছিল না। বোধ কাকে বলে তত বোঝার তো সে বয়স ছিল না, এবং সেটাই বোধ কিনা আমি আজও ঠিক মতন হদিশ করতে পারি না। কিন্তু ওই পাঠ্যপুস্তকের কবিতাগুলো খুব চিৎকার করে করে বলা, এইটা একটা নেশার মতো ছিল আমার, মানে ওটা আমার খেলা ছিল। কারণ তার জন্য অনেক বকুনি টকুনিও খেয়েছি, দিন রাত চাচাচ্ছি সেগুলোকে নিয়ে, এরকম আর কি। তা ওটাকে যদি বলো কাব্যবোধ, তাহলে মেনে নিতে হয় যে আমার ওটা ভালো লাগতো। আমি বলি আবৃত্তিবোধ, কাব্যবোধ নয়। কিন্তু পরে যখন পড়াশোনা শুরু করেছি, খোঁজ করেছি কি দিয়ে ভালো আবৃত্তি করা যায়, দেখেছি সে তো ব্যাপক ব্যাপার। শুধু কবিতা পড়তেই তো কত সময় লাগে। হ্যাঁ, আমি একটা ওয়ার্কশপে বলেছিলাম যে রবীন্দ্রনাথকে যদি বুঝতে হয় তাহলে রবীন্দ্রনাথের সব কবিতাগুলো পড়তে হবে। তো তা যেখানে হচ্ছিল ওয়ার্কশপটা, সেখান থেকে ফেরার সময় আমরা লঞ্চে করে ফিরছি কয়েকজন, তার মধ্যে একজন ছিল ডাক্তারই পড়ছে। সে দেখতে পেয়ে এগিয়ে এলে বলো, আচ্ছা স্যার আমাদের বললেন যে এরকম রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে গেলে রবীন্দ্রনাথের সব কবিতা পড়তে হবে, এটা কি সম্ভব? তা বললাম যে শুধু রবীন্দ্রনাথ পড়াই অসম্ভব মনে হচ্ছে? তাহলে রবীন্দ্রনাথ থেকে পরপর পড়তে পড়তে এই যে জীবনানন্দ, বিষ্ণুদেব, প্রেমেন্দ্র মিত্র, সুধীন্দ্রনাথ দত্ত, এই করতে করতে তো আজকের লোকজন সব এসেছে। তাহলে এই এত পড়া কি করে হবে? এইটা যদি মনে হয় তাহলে তারা নিজেকে তৈরি করাটা হলো না। নিজেকে তৈরি করার জন্য, এই কাব্যবোধটা জন্মানোর জন্য আমি মনে করি অনর্গল কবিতা পড়া এবং উপভোগ করতে শেখা, এছাড়া আর কোনো পথ নেই যা দিয়ে কাব্যবোধ তৈরি করা যায়। আর কেউ যদি সবই একটু খাবলে খাবলে একটুখানি রবীন্দ্রনাথ পড়লাম, একটুখানি জীবনানন্দ পড়লাম, কোনো বোধই তার তৈরি হবে না কোনো দিন। ধারাবাহিকভাবে একজন কবিকে পড়তে হয়, এবং সম্ভব হলে কবির সম্পর্কিত আলোচনা, যেসব বইটই আছে, পড়তে হয়। মানে আমি কি এটা ঠিক করেছি যে আমার কাব্যবোধটা তৈরি করব? যদি সেটা করে থাকি তাহলে এগুলো তো আমাকে করতে হবে, অমনি অমনি আকাশ থেকে এসে পড়ে যাবে না। আর কাব্যবোধ, এবারে যাকে বোধ বলে সেরকম কিছু নিয়ে কোনো মানুষ জন্মাতে পারে না। একটা ইনস্টিংক্ট নিয়ে জন্মাতে পারে হয়তো, কিন্তু তাকে প্রসারিত করতে হবে, বাড়তে হবে চর্চার মাধ্যমেই। হ্যাঁ, এবং সেটা তো পরিশ্রম, সবেতেই পরিশ্রম আছে। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন, যে অনেকের মতে কবিতাই একটা শিল্প, আবৃত্তি যিনি করবেন তার কাজ হচ্ছে যে ওই কবিতাটাকে যথাযথভাবে মানুষের কাছে উপস্থাপিত করা, তার নিজের সৃজন করার আলাদা করে খুব কিছু নেই। তাহলে আবৃত্তি যিনি করছেন তাকে আমরা শিল্পী বলবো কি করে, বা আবৃত্তি শিল্প হয়ে উঠবে কি করে? আসলে এই নিয়ে তো এত বেশি বলা এবং লেখা হয়েছে যে ছোট্ট করে কিছু বলা একটু মুশকিল। প্রথমে এইটা বোঝার দরকার যে আবৃত্তি শিল্পীকে কেউ সেই সম্মানটা দিচ্ছেন কিনা যে তিনি একজন শিল্পী, মানে এটা স্বীকার করছেন কিনা। শিল্পী আমরা তাকেই বলবো যিনি কিছু সৃজন করেন, তার বাইরে শিল্পী কেন বলতে যাও? তো ধরে নেওয়া হয় যে যেহেতু কবিতাটা কবি লিখেছেন,
এবং সেটা তো একটা সাদা পাতা ছিল, সেই সাদা পাতার উপরে তিনি মাথায় যা এসেছে সেইগুলো বসিয়েছেন, অক্ষর, শব্দ, বাক্য, তাই দিয়ে কবিতাটা তৈরি হয়েছে। একেবারে শূন্য থেকে কবির মস্তিষ্ক বাহিত হয়ে এসে পাতায় বসলো, ফলে এটা তো একদম নতুন কবির সৃজন। সে তো ঠিকই আছে। আমি ব্যাপারটাকে এরকম করে ভাবি যে আমি ওই কবির কবিতাটাই মুখস্থ করলাম, করে আমি এবার আবৃত্তি করব। কেউ কেউ বলে যে আবৃত্তি আর করবে, কেউ তো করেই দেওয়া আছে, তুমি শুধু বলে দাও। যারা এই কথাটা বলেন, সে যদি কবিও বলেন তাহলেও বলবো যে আবৃত্তি শিল্পটাকে তারা বোঝেন না। তারা কবিতাটা হয়তো বোঝেন, কিন্তু আবৃত্তি শিল্পটা কি করে হয় সেটাই বোঝেন না। আমি যখন কোথাও এসে দাঁড়াচ্ছি, আমাকে আবৃত্তিটা করতে হবে মাইক্রোফোনের সামনে, তখন আমার সামনে কিছু শ্রোতা আছেন, কিন্তু সেই মুহূর্তে সেই জায়গাটাতে কি আছে? আছে নীরবতা। এই নীরবতাটা সাদা পাতার মতোই, এখানে একটিও আঁচড় নেই। এবং এই নীরবতাটাকে ভরাতে হচ্ছে আমার কণ্ঠস্বর এবং উচ্চারণ দিয়ে। সেটা আমি বক্তৃতা করলেও করতে হচ্ছে, আমি আবৃত্তি করলেও করতে হচ্ছে। আমার কাজ হচ্ছে ওই নীরবতা, যা কিনা আমি মনে করছি সাদা পাতার মতোই, সেখানে আমার স্বর এবং উচ্চারণের ধ্বনি দিয়ে দিয়ে একটা রূপ নির্মাণ করতে হচ্ছে। হতে পারে সেই রূপটা কবির করে দেওয়া কবিতাটাকেই আমি বলছি, কিন্তু কবির কবিতাতে এই রূপটা নির্মাণের কোনো নির্দেশ থাকে না। যে কথা বলা হয় যে কবিকে বুঝতে হবে, বুঝে কবির মানসিকতা অনুযায়ী করতে হবে, এটা একান্তভাবে একটা অসম্ভব কথাবার্তা। যারা এই কথা বলেন তারা শিল্প তত্ত্বও কিছু বোঝেন না, মনস্তত্ত্বও কিছু বোঝেন না। দুটো মানুষের কোনো ঘটনা থেকে, কোনো কিছু থেকেই একই রকম প্রতিক্রিয়া হয় না। ফলে একটা কবিতা কবি তার মানসিকতা থেকে লিখেছেন, তিনি যা ভেবে লিখেছেন, যেরকম রিঅ্যাক্টেড হয়ে লিখেছেন, সেইটা অন্য আরেকটা মানুষের পক্ষে কিছুতেই অনুভব করা সম্ভব নয়। তিনি কাছাকাছি একটা ধারণা করতে পারেন, সেইটা তিনি অনুভব করতে পারেন না, কারণ তিনি একজন আলাদা মানুষ। একটা চলতি ঘটনাতেই যদি 4টে লোক দেখে ঘটনাটাকে, তো 4টে লোকের মধ্যে আলাদা আলাদা প্রতিক্রিয়া হয়, তারা নিজের মতো করে বর্ণনা করবে। কেউ খুব উত্তেজিত হয়ে যাবে, কেউ খুব স্বাভাবিকভাবে বলবে, কেউ অনেক দিন সেটাকে মনের মধ্যে লালন করবে। তাহলে একটা কবিতা পড়ার পর তার যে ইম্প্যাক্ট যাকে বলে, তার প্রভাব, সেটা যতজন কবিতা পড়ছে তাদের সবার মধ্যে একরকম হবে নাকি? এটা যেমন মনস্তত্ত্বের দিক থেকে হওয়া সম্ভব নয়, তেমনি কবিতা যদি শিল্প হয় তাহলে শিল্পের তত্ত্বের দিক থেকেও হওয়ার কথা নয়। কবিতার যদি সেই ডাইমেনশন থাকে, তাহলে একটা কবিতাকে 5 জন 5টা রকম করে বুঝতে পারবে। তাহলে আমি এবার আসি এই কথায়, যিনি আবৃত্তি করছেন তিনি তো তাহলে তার মতন করে সেটাকে গ্রহণ করেছেন, বুঝেছেন। এই বোঝাটার মধ্যেই কি একটা নতুন সৃষ্টি থেকে গেল না? হয়তো কবিতাটারই নতুন সৃষ্টি হতে পারে সেটা, কিন্তু এই সৃষ্টিটা নতুন এবং সেটা আবৃত্তি শিল্পীই করেছেন। এবার তারপরে কিন্তু তার এই দায়িত্বটা থাকছে যে এই বোঝা বা গ্রহণ করা বা অনুভব করা থেকে ওই ধ্বনির রূপটা তাকে গড়তে হবে। সেই রূপ যদি বলো যে কবি যেহেতু কবিতাটা লিখেছেন, অতএব কবি বলে দেবেন কিরম করে রূপটা হবে, এটা আমি একেবারেই স্বীকার করি না। কারণ এটা একটা আলাদা চর্চার বিষয়, এবং কবিকে তাহলে এইগুলো জানতে হবে যে কীভাবে গলা তৈরি করে, কীভাবে রেজোন্যান্স আনে, কীভাবে সেখানে স্বরের চলন হয়, কোন ছন্দকে কীভাবে ধ্বনিত করতে হবে। ধ্বনিত করতে হবে আর ছন্দে লিখতে হবে, জিনিসটা একরকম নয়। অনেক সময়ই দেখা যায় কবি যে ছন্দে লিখেছেন ঠিক সেই ছন্দে বলেন না, এখন বলতে যান। ভাগগুলো হয়তো ঠিক থাকে, কিন্তু ছন্দ যে একটা ধ্বনির ব্যাপার, এই ধ্বনিটা করে উঠতে পারেন না। এইখানটাতেই তো আবৃত্তিকারকে আমরা একজন শিল্পী বলে অভিহিত করতে পারি, যে তিনি যেটা শোনাচ্ছেন সেটা লেখাটা কবির, কিন্তু শেষমেশ যে সংবেদন তিনি তৈরি করে দিচ্ছেন, এই সংবেদনটা কবির করে দেওয়াটা নয়। এটা আবৃত্তি শিল্পীর মস্তিষ্কেই তার জন্ম, আবৃত্তি শিল্পেরই সেটা আবিষ্কার। একটা কবিতার কথা বলতে পারি, খুবই জনপ্রিয়, সেটা নাগরদোলা, রত্নেশ্বর হাজরার। হ্যাঁ, এটা আমার কাছে খুব তৃপ্তির বিষয় যে কবি অনেকবার করে আমার এই আবৃত্তিটা শুনেছেন এবং আবারও শুনতে চান। আমি কবিকে একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি এইটা এরকম করে লিখেছেন, এটা কি ভেবেছিলেন? তা উনি বলছেন যে না, আমি ভেবেছিলাম যে ওই মেলার মধ্যে অনেক কিছু থাকে, তো একটা নাগরদোলাও আছে। আসলে আমি বলতে চেয়েছিলাম যে কেউ একজন কাউকে খুঁজছে মেলার মধ্যে। তো সেখানে কি কবিতাটা ছিল, 2 লাইন বলি। দেখতে পেলেই ঘুরে বলবো, নেই তো তুমি এখানে নেই, ওখানে নেই, সেখানে নেই, তুমি এখন নাগরদোলায়।
এখন তোমার বাঁ দিকের হাত, ডান দিকের পা, বাঁ দিকের চোখ, ডান দিকের কান, উঠছে নামছে হৃদয় হৃদয়। এখন তোমার ছায়া উঠছে, ছায়া নামছে, ছায়া উঠবে, ছায়া নামবে, নামতে নামতে উঠে গিয়েই বলে উঠবে, এই যে আমি, এই যে আমি, ই ই ই ই করে লিখেছিলেন। মানে ওই যে খুঁজছে। তো সেইখান থেকে আমি যখন একে রূপ দিলাম, আমি 2 লাইন শোনাই। অবশ্যই। নাগরদোলা নামটা থেকে আমাকে প্রথম এই ব্যাপারটা ছুঁলো যে এটা তো তাহলে অন্য কিছু হবে। কিন্তু তাতেও বলেনি যে স্বরের প্রয়োগ আমি করেছি, সেই স্বরের প্রয়োগ যদি কেউ কখনো কোথাও শুনে না থাকে, যদি না জেনে থাকে যে আমাদের স্বর প্রয়োগে আবৃত্তির আবর্তিত স্বর বলে কিছু হয়, তাহলে সে কিন্তু কোনোদিনই এই রূপটা দিতে পারবে না। নাগরদোলা দেখতে পেলেই ঘুরে বলবো, নেই তো তুমি এখানে নেই, ওখানে নেই, সেখানে নেই, তুমি এখন নাগরদোলায়। এখন তোমার বাঁ দিকের হাত, ডান দিকের পা, বাঁ দিকের চোখ, ডান দিকের কান, উঠছে নামছে হৃদয় হৃদয়ে। এখন তোমার ছায়া উঠছে, ছায়া নামছে, ছায়া উঠবে, ছায়া নামবে, নামতে নামতে উঠে গিয়েই বলে উঠবে, এই যে আমি, এই যে আমি, এই যে আমি। যেটা একটা লিনিয়ার লেখা ছিল, সরল রেখায় ই ই ই ই, সেটা যে নাগরদোলায় আসলে একটা আবর্তিত স্বরে আসতে পারে, এইটা শোনার পরেও কি কেউ বলবে যে আবৃত্তিকার কোনো শিল্পী নয়, তার কোনো সৃজন নেই? একটা নাগরদোলার ছবি স্পষ্ট হয়ে উঠল, এবং এই যে একজন আরেকজনকে পাওয়ার আরতি, এটাও এর মধ্যে স্পষ্ট হয়ে উঠল। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে যে আবৃত্তিকার শিল্পী। কিন্তু তুমি আমাকে এই কথাও বলো যে এই ধরনের সৃষ্টি আসরে আসরে ঘুরে বেড়ালে কটা তোমার কানে আসে? তার কারণ ততদূর অবধি চর্চাটাকে নিয়ে যাওয়াই তো হয় না। এখানে একটা গল্প বলি। মেদিনীপুরে শোভন সুন্দরের বাবা থাকতেন, এখন নেই, মারা গেছেন, শিবসুন্দর বসু। শিবসুন্দর বসুর ওখানে আবৃত্তির শিক্ষক হিসেবে খ্যাতি ছিল, এবং আমার সঙ্গে একসময় খুব যোগাযোগ ছিল। উনি ব্যাকরণটা খুব শেখাতেন, মানে উচ্চারণের সঠিক ব্যাপারটা, ছন্দগুলো কাটা, তার মাপমাত্রা, এসব খুব শেখাতেন। তো ওনার কাছে যারা শিখতো তাদের মধ্যে থেকে একজন বয়স্ক লোক, তিনি যখন আমার কাছে এসেছেন তখনই তার বয়স প্রায় 62-63। তিনি আমার সঙ্গে দেখা করতে এলেন। তো এসে তিনি যেটা বললেন যে আমি একটু আপনার কাছে শিখতে চাই। আপনি তো বললেন শিবসুন্দরবাবুর কাছে শেখেন, তা কেন? ওই না, আমার ইচ্ছে খুব আপনার কাছে শিখি। আপনি মেদিনীপুর থেকে এখানে এসে শিখতে পারবেন? আমার তো অনেক বয়স হয়েছে। তা বললেন যে না, আমার এখানে মেয়ের বাড়ি, আমি যেদিন আসবো আপনার কাছে শিখে এখানে রয়ে যাব। আমি বুঝলাম যে তা তো হওয়ার ব্যাপার নয়, ওই অত বয়সে এইসব জিনিস তো শিখতে পারবেন না, আমাদের যেরকম ধারা। তা ওকে বললাম আপনি একটু আবৃত্তি শোনান। তো একটা আবৃত্তি শোনালেন, সম্ভবত প্রিয়তম সুর সুকান্ত ভট্টাচার্য শুনেছিলাম, আমার যা মনে হলো। তা সেটা শুনে বেশ গোটা গোটা পরিষ্কার, কোথাও কোনো উচ্চারণের ভুল নেই, কিছু নেই, আর ওটা তো গদ্য কবিতা, ছন্দের ব্যাপারও কিছু নেই। তো আমাকে বললেন কেমন লাগলো আপনার? খুব ভালো, সুন্দর আবৃত্তি, একবার, কোথাও কিছু অসুবিধে নেই, কিন্তু এটার মধ্যে কোনো সৃষ্টি নেই। উনি তো আকাশ থেকে পড়লেন। আমি তো বুঝলাম না সৃষ্টি ব্যাপারটা আপনি কী বলছেন। আবৃত্তিকারকে যে কিছু সৃষ্টি করতে হয়, এই ধারণাটা যত লাখে লাখে লোক আবৃত্তি করছে তার কজনের আছে? আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে, অনেকে জানতে চেয়েছে যে আমরা যে এত আবৃত্তি করি, মঞ্চে যাই, আপনি কি সাজেস্ট করেন, আমাদের যাওয়া উচিত কি উচিত নয়? আমি তাদের বলেছিলাম যে তুমি মঞ্চে কটা সুযোগ পাচ্ছ সেইটা ভেবো না, তুমি একটা সুযোগও পাওয়ার আগে এই কথাটা ভাবো যে তুমি যে হাজির হচ্ছ, তুমি শ্রোতাকে কি দিতে পারবে। খুব মূল্যবান এইটা। হ্যাঁ, এইটা যে সৃষ্টি করতে হয় আবৃত্তিতে, তবে আবৃত্তিটা আবৃত্তি শিল্প হয়, এই ধারণাটাই তো হয়নি কোথাও। আমরা এই সাক্ষাৎকারের শেষে প্রায় পৌঁছে গেছি। আপনার কাছে আমাদের প্রশ্নেরও শেষ নেই, এবং আমরা জানি আপনি প্রশ্ন করে গেলে অনন্তকাল অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারবেন, উত্তর দেবেন, কিন্তু সময়াভাবে সেটা সম্ভব নয়। তো আপনার একটা পূর্ণাঙ্গ আবৃত্তি দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। তার আগে একটা কথা বলে নিই, এই যে শিল্পের কথাটা উঠলো না, সেখানে এই ধারণাটাও আবৃত্তি সম্বন্ধে অনেকেরই নেই যে আসলে আবৃত্তিকার কোনো কবির কবিতার প্রদর্শনী করতে মঞ্চে আসা দরকার নেই, আসেনও না। যেমন সব শিল্পে শিল্পী নিজের কথা বলার জন্য শিল্পটা রচনা করেন, আবৃত্তি শিল্পীরও তাই করার কথা, এটাও ধারণা নেই অনেকের। তো আমি সেই দিক থেকে বলি যে এখন আমি যে বয়সে পৌঁছেছি, সে বয়সে একটু শেষের কথা বলতে খুব ইচ্ছে হয়, এবং আজকাল বলছিও সেই রকমই সব জায়গায়। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে জীবন শেষ হলেও আমাদের তারপরে
আর একটা জীবনে যাওয়া, এটাই ভবিতব্য। সেই দিক থেকে এই কবিতাটা নির্বাচন করা। আর এর মধ্যে স্বরবৃত্ত ছন্দে একটা বাউল বাউল ব্যাপার আছে, সেই কারণে এটা আমার খুব পছন্দ। এটা বলাকা কাব্যগ্রন্থের কবিতা। এই দেহটির ভেলা নিয়ে দিয়েছি সাঁতার গো, এই দুদিনের নদী হব পার গো, তারপরে যেই ফুরিয়ে যাবে বেলা, ভাসিয়ে দেব ভেলা, তারপরে তার খবর কি যে ধারি নে তার ধার গো, তারপরে সে কেমন আলো কেমন অন্ধকার গো, আমি যে অজানার যাত্রী সেই আমার আনন্দ, সেই তো বাধায় সেই তো মেটায় দ্বন্দ্ব, জানা আমায় যেমনি আপন ফাঁদে শক্ত করে বাঁধে, অজানা সে সামনে এসে হঠাৎ লাগায় ধন্দ, এক নিমেষে যায় গো ফেঁসে আমার সকল বন্ধ, অজানা মোর হালের মাঝি, অজানাই তো মুক্তি, তার সনে মোর চিরকালের চুক্তি, ভয় দেখিয়ে ভাঙায় আমার ভয়, প্রেমিক সে নির্দয়, মানে না সে বুদ্ধিশুদ্ধি বৃদ্ধজনার যুক্তি, মুক্তার এসে মুক্ত করে ভেঙে তাহার শক্তি, ভাবিস বসে যেদিন গেছে সেদিন কি আর ফিরবে, সেই কুলে কি এই তরি আর ভিড়বে, ফিরবে না রে ফিরবে না আর ফিরবে না, সেই কুলে আর ভিড়বে না, সামনে কে তুই ভয় করেছিস, পিছন তোরে ঘিরবে, এমনি কি তুই ভাগ্যহারা, ছিঁড়বে বাঁধন ছিঁড়বে, ঘণ্টা যে ওই বাজল কবি হোক রে সভাভঙ্গ, জোয়ার জলে উঠেছে তরঙ্গ, এখনো সে দেখায়নি তার মুখ, তাই তো দোলে বুক, কোন রূপে যে সেই অজানার কোথায় পাবো সঙ্গ, কোন সাগরের কোন কূলে গো, কোন নবীনের রঙ্গ। অসাধারণ। আমরা অন্য একটা জগতে পৌঁছে গিয়েছিলাম। শ্রদ্ধেয় উৎপল কুণ্ডুর কাছ থেকে আবৃত্তি বিষয়ে গভীর ও অবলোকন পেলাম এবং আমরা ঋদ্ধ হলাম। উৎপলবাবুকে আমাদের শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি ভালো থাকুন এবং আপনারাও ভালো থাকুন। নমস্কার। সকলকে আমার নমস্কার জানাই। শুনলেন মুখোমুখি। আজ আমাদের অতিথি ছিলেন আবৃত্তির বিশিষ্ট শিক্ষক উৎপল কুণ্ডু। তার সঙ্গে কথা বললেন ডাক্তার পার্থপ্রতিম পান। আজ শুনলেন এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আকাশবাণী কলকাতা।